আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালোই আছো। এর মধ্যে কিছু কিছু ভালো খবর আছে। তার মধ্যে একটা হলো যেটা যে তোমরা জানো যে সাপ্লিমেন্টারি ব্যাচের এক্সাম শুরু হয়েছে। তো সেকেন্ড প্রফ, থার্ড প্রফ তাদের এক্সাম হওয়ার জন্য একটা প্রিপারেশন চলছে, হয়তো বা ডিসেম্বর নাগাদ হতে পারে। আর যেহেতু সেটা হচ্ছে কাজে ফাইনাল প্রফ যারা আছো, যারা আমাদের 2020-তে যারা নভেম্বরে এক্সামে নিয়েছিলে, তো তোমাদের জন্য কিন্তু একটা প্রিপারেশন শুরু হয়ে গেছে। অ্যাসেসমেন্ট এক্সাম নেওয়ার কথা হচ্ছে এবং হয়তোবা এর পরের ফেজেই তোমাদের পরীক্ষার জন্য একটা ডেট পাওয়া যেতে পারে। তো আমরা আসলে ভালো কিছুর জন্য আশা করছি। আসলে এই প্যান্ডেমিক, এই কোভিডের মধ্যে আমরা অনেকটা সময় আমরা পিছিয়ে গেছি, তবু আল্লাহর কাছে অনেক শুকরিয়া যে আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন। আমাদের অনেক ডক্টর, আমাদের অনেক স্বাস্থ্যকর্মী, আমাদের অনেক আপনজন, আত্মীয় স্বজন আমাদেরকে ছেড়ে গেছেন। তো তারপরেও আমরা এখনও পর্যন্ত ভালো আছি, সুস্থ আছি। এই জন্য আল্লাহর কাছে আমরা শুকরিয়া আদায় করছি এবং আমরা খুব দ্রুত চাচ্ছি যে আল্লাহ যেন আমাদেরকে এমন তৌফিক দান করেন যাতে আমরা আমাদের সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারি। তো আজকে স্টুডেন্টস, তোমাদের জন্য আজকে আমাদের যেটা ক্লাস সেটা হলো মাল্টিপল প্রেগনেন্সি। মাল্টিপল প্রেগনেন্সি একটা খুব ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার এই কারণে যে এখান থেকে আমাদের কোশ্চেন আমরা রিটেনে এবং তার সাথে সাথে তোমাদের ভাইবা বোর্ডে খুব জিজ্ঞেস করি। কেস যদি পাওয়া যায় অবশ্যই দেওয়া হয়। তার কারণ হলো যেটা মাল্টিপল প্রেগনেন্সিটা অনেক সহজ এবং প্রচুর কোশ্চেন আছে, যে কোশ্চেনগুলো বললে তোমাদের জন্য হয় কি পাস করাটা খুব ইজি হয়। যেমন সিম্পলি আমরা যদি জিজ্ঞাসা করি হোয়াট আর দ্য কমপ্লিকেশনস অফ মাদার অ্যান্ড দ্য ফিটাস ডিউরিং মাল্টিপল প্রেগনেন্সি মে হ্যাপেন্ড, তোমরা খুব সুন্দর করে অ্যান্সার করতে পারো। তাহলে এই জন্য আজকে আমরা মাল্টিপল প্রেগনেন্সিটা একটুখানি ডিসকাস করব, দেখি আমাদের কি অবস্থা হয়। সো হোয়াট ইজ মাল্টিপল প্রেগনেন্সি? বাই ডেফিনেশন যদি আমরা বলি, when more than one fetus develops simultaneously within the uterus, then it is called the multiple pregnancy. মানে একটা মায়ের জরায়ুতে একটাই বাচ্চা হবে, কিন্তু যখন একের অধিক, তো একের অধিক কীরকম হতে পারে? মোস্ট কমনলি যেটা হয় সেটা হলো টুইন প্রেগনেন্সি। কিন্তু ইদানিং আমরা প্রায় শুনে থাকি যে ট্রিপলেটও হয়, অনেক সময় 3টা বাচ্চা হয়। এ তো কিছুদিন আগে আমাদের একটা মায়ের 4টা বেবি হলো, সেদিন 3টা বেবি হলো। এবং তোমরা হয়তো অনেকে ছবি দেখেছো, তাই না? যে গিনিস বুক অফ রেকর্ডস একসাথে লাইন দিয়ে 6টা বাচ্চা ঝুলে আছে, তো সেরকমও আছে। তো আসলে মোস্টলি কমনলি যেটা হয় সেটা হলো টুইন প্রেগনেন্সিটা খুব কমন। তো মাল্টিপল প্রেগনেন্সিতে আমাদের বলার আগে তোমাদের একটা এমসিকিউ থেকে একটা খুব পেট আমাদের কোশ্চেন আছে, সেটা হলো জাইগোসিটি। আমরা বলি যেটা যে মাল্টিপল প্রেগনেন্সি ইট মে বি মনোজাইগোটিক or it may be dizygotic. So what do you mean by monozygotic, what do you mean by dizygotic? এবং ওখান থেকে তোমাদের একটা এমসিকিউ খুব কমনলি আসে, কাজে এই জায়গাটা একটু ক্লিয়ার করে যাই। আসলে কি হয়, একটা মাল্টিপল প্রেগনেন্সি কিভাবে হয় আমরা যদি ভাবি, তাহলে প্রথমে আমরা একটু চিন্তা করি যে একটা ওভাম আসলো, এটা ফার্টিলাইজড হলো বাই ওয়ান স্পার্মাটিড বা স্পার্ম। একটা ওভাম, একটা স্পার্ম, এটা ফার্টিলাইজড হলো। এটা ফার্টিলাইজড হওয়ার পরে আমাদের যে জাইগোটটা তৈরি হলো, যে জাইগোটটা তৈরি হয় সেটাই আমাদের যদি মাল্টিপ্লিকেশন হয়। এবং তোমরা জানো যে প্রত্যেকটা ওভারিয়ান সাইকেলে একটা গ্রাফিয়ান ফলিকল আসে, কিন্তু যদি এমন ঘটে একটা গ্রাফিয়ান ফলিকল জায়গায় 2টো গ্রাফিয়ান ফলিকল আসে, 2টা ফলিকল হয়েছে এবং সেটা 2টা স্পার্ম দিয়ে ফার্টিলাইজেশন হয়েছে, তাহলেই সেটাকে বলা হলো ডাইজাইগোটিক। তাহলে ডাইজাইগোটিক মিনস হলো 2 ডিফারেন্ট ওভাম গ্রাফিয়ান ফলিকল থেকে এসছে, 2 ডিফারেন্ট স্পার্ম দিয়ে ফার্টিলাইজেশন হয়েছে। এই ওভাম দুটো কিন্তু তোমার একটা ওভারি থেকে আসতে পারে, আবার দুই পাশে 2টো ওভারি থেকেও আসতে পারে। আবার আরেকটা ইয়েও আছে, অনেক সময় হতে পারে যেটা যে সিঙ্গেল সেক্সুয়াল অ্যাক্টিভিটিস থেকেও আসতে পারে, আবার হতে পারে ডিফারেন্ট, যে পরের দিন এসেছে, সেরকমও কিন্তু অনেক সময় ঘটতে পারে। তাহলে এই জিনিসটাকে বলা হয় ডাইজাইগোটিক, 2টা ওভাম 2টা স্পার্ম দিয়ে ফার্টিলাইজড হয়েছে। বাট মনোজাইগোটিক মিনস এই যে ছবিটা দেখালাম, এই যে একটা 2টা ফার্টিলাইজড হয়েছে, হওয়ার পর সে একটা জাইগোট তৈরি হয়েছে, তারপর সে যদি ভাগ হয়ে যায় তখন তার নাম হলো মনোজাইগোটিক। তাহলে আমাদের 2টা ওভাম ইট ইজ ফার্টিলাইজড বাই 2 ডিফারেন্ট স্পার্ম, তাহলে এটা ডাইজাইগোটিক। এবং যদি একটা ওভাম একটা ফার্টিলাইজড হয় একটা স্পার্ম দিয়ে এবং একটা জাইগোট হয় এবং সেটা যদি পরবর্তীতে ভাগ হয়ে যায় তখন সেটা হলো মনোজাইগোটিক। এখন এই যে মনোজাইগোটিক এবং ডাইজাইগোটিকের ডিফারেন্স, এটা আমাদের একটু কমনলি খুব জিজ্ঞেস করা হয় যে কীরকমভাবে হয়। তো আমরা যদি ডিফারেন্সটা বলি, একটুখানি চকের মতো করে বলি,
টিস্যু পেপার। তাহলে যেটা হলো প্রথমে যেটা হলো যে ডাইজাইগোটিক টুইন যেটা তাদের দুইটা প্লাসেন্টা থাকে এবং ইউজুয়ালি প্লাসেন্টা দুটো সেপারেটেড। তাহলে আমরা যদি একটা ইউট্রাসের ছবি আঁকি তাহলে কেমন দাঁড়াবে? এটা হলো একটা ইউট্রাসের ছবি এবং এটার মধ্যে ক্যাভিটি। তাহলে যখন ডাইজাইগোটিক টুইন তাহলে দুইটা প্লাসেন্টা এবং বেশিরভাগ ক্ষেত্রেই এই দুইটা প্লাসেন্টা সেপারেটেড, আলাদা, এবং এখানে একটা কর্ড, এখানে একটা বেবি, এখানে একটা বেবি। এবং অনেক সময় আবার দেখা যায় এদের মাঝখানে কিন্তু আবার কমিউনিকেটিং কোনো ভেসেল কিন্তু থাকবে না, এর দুটো মিলে গেছে, বাট দেয়ার ইজ নো কমিউনিকেটিং ভেসেলস। তাহলে ডাইজাইগোটিক টুইনে প্রথমে ইম্পর্টেন্ট যেটা হলো টু ডিফারেন্ট অ্যামনিওটিক স্যাক এবং দুইটা আলাদা এবং দুইটা প্লাসেন্টা এবং দুইটা প্লাসেন্টার মাঝখানে কিন্তু কোনো কমিউনিকেটিং ভেসেলস নেই। বাট মনোজাইগোটিক টুইনের ক্ষেত্রে কী হচ্ছে? মনোজাইগোটিক টুইনের ভিতরে এই যে একটা ইউট্রাস এবং তার ভিতরে আমাদের একটাই প্লাসেন্টা থাকবে, এরপর প্লাসেন্টার সাথে কিন্তু আমাদের দুইটা ফিটাস, সিঙ্গেল প্লাসেন্টা, এবং তার মধ্যে কমিউনিকেটিং ভেসেলস থাকছে, কাজে একদম কমিউনিকেটিং। এছাড়া কি হচ্ছে আমাদের এই কারণে যেটা হবে যে ডাইজাইগোটিক টুইন এরা কিন্তু একটা ছেলে হতে পারে, একটা মেয়ে হতে পারে, এবং তাদের রিজেম্বলসটা কেমন? এক ভাই এক বোন অথবা দুই ভাই কিংবা দুই বোনের মতো, এর চেয়ে বেশি রিজেম্বলস কিন্তু নাই, বা এটাকে বলা হচ্ছে আমাদের ইট ইজ নট আইডেন্টিক্যাল। বাট যারা মনোজাইগোটিক তারা কিন্তু একই রকম জেনেটিক প্রপার্টি বেয়ার করবে, তাই না? কারণ দেখো একটাই আমাদের কিন্তু ছিল, একটাই আমাদের ওভাম ছিল, ফার্টিলাইজড ওভাম, যেটা ভাগ হয়ে গেছে, কাজে তারা একই সেক্স হবে, তাদের ব্লাড গ্রুপ এক হবে, তাদের জেনেটিক্যাল আইডেন্টিক্যাল টুইন হবে, এবং তাদেরকে বলা হয় যে যেটা গ্রাফট রিজেকশন, মনে করো তাকে যেটা গ্রাফট দেওয়া হয়, স্কিন গ্রাফট হোক, মনে করো একটা রেনাল ট্রান্সপ্লান্টেশন দেওয়া হয়েছে, এটা গ্রাফটটা রিজেকশন হবে না, ওটা সে একই রকম মানে যে নিজেরই মনে করবে। এইটা আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা আছে, ডাইজাইগোটিক টুইন যদি থাকে তার মাঝখানে একটা ইন্টারভেনিং মেমব্রেন থাকে, এবং এই মেমব্রেনের মধ্যে আমরা বলেছি এরকম কীরকম মেমব্রেন, দুইটা অ্যামনিওটিক মেমব্রেন, দুইটা কোরিয়ন, এবং এখানে একটা বেবি, এখানে একটা বেবি। তাহলে কীরকম ইন্টারভেনিং মেমব্রেনটা কীরকম? অ্যামনিয়ন কোরিয়ন, কোরিয়ন অ্যামনিয়ন। বাট মনোজাইগোটিক টুইনের ক্ষেত্রে কি? অনলি দুইটা অ্যামনিয়ন, মাঝখানে কোনো কোরিয়নিক টিস্যু নেই। কাজে আমরা যদি এখানে একটা ট্রান্সসেকশন করি এবং এটাকে যদি ট্রান্সসেকশন করি, এটা দেখলে আমরা বুঝতে পারবো যেটা চারটা লেয়ার আছে, এখানে দুইটা লেয়ার আছে, কাজে এটা ডাইজাইগোটিক, এটা মনোজাইগোটিক। তাহলে এই যে তোমাদের বইতে কিন্তু এটা একটা ছক করা আছে, সেটা একটু খেয়াল করে দেখে নেবে। এখন কথা হলো যেটা, এই জাইগোসিটিটা জানা আমাদের কেন দরকার? এই কঠিন জটিল জিনিসটা প্রথমেই আমরা কেন পড়ছি এই কারণে এটা অবস্টেটিক্যালি খুব ইম্পর্ট্যান্ট। তার কারণ যারা মনোজাইগোটিক টুইন তাদের কমপ্লিকেশনস অনেক বেশি, এবং তারা দেখা যাচ্ছে যে বিভিন্ন রকমের জটিলতায় ভুগে, কনজেনিটাল ম্যালফরমেশন, তাদের নিজেদের মধ্যে কম্পিটিশন, এবং কখনো দেখা যায় একটা বাচ্চা বড় হচ্ছে, একটা বাচ্চা বড় হতে পারছে না, একটা বাচ্চা মারা যাচ্ছে, বিভিন্ন রকমের জটিলতা তাদের মধ্যে বেশি সৃষ্টি হয়। এবং মনোজাইগোটিক টুইন যদি আমরা আগে ডায়াগনোসিস করতে পারি, অনেক সময় দেখা যাচ্ছে যে আমরা আদৌ এই প্রেগনেন্সিটাকে কন্টিনিউ করব কি না, করাটা কতটুকু যৌক্তিক হবে, সেটাও কিন্তু অনেকজনের বিবেচনা করতে হয়। কাজে জাইগোসিটিটা জানা আমাদের খুব ইম্পর্টেন্ট টুইন প্রেগনেন্সির ক্ষেত্রে। এই জন্য আর 2 নম্বর হলো তোমাদের জন্য ইম্পর্টেন্ট, এখান থেকে একটা এমসিকিউ কমনলি দেওয়া হয়। তাহলে যে কী বলতে হবে, কমিউনিকেটিং ভেসেলস আছেই বা নাই, ডাইজাইগোটিকে কমিউনিকেটিং ভেসেল থাকবে না, মনোজাইগোটিকে থাকবে। ইন্টারভেনিং মেমব্রেন কীরকম? ডাইজাইগোটিকে 4টা, মনোজাইগোটিকে 2টা। আইডেন্টিক্যাল টুইন মনোজাইগোটিক, ডাইজাইগোটিক নট আইডেন্টিক্যাল। সেক্স কেমন? ডাইজাইগোটিকে কমন সেক্স, ওইটাতে কমন নয়। তাহলে এই যে কোশ্চেনগুলো দিয়ে কিন্তু আমরা তোমাকে একটা এমসিকিউ সাজিয়ে দিতে পারি। এখন কাদের টুইন প্রেগনেন্সি বেশি হয়? আমরা যারা দেখেছি যে যাদের মাদের বয়স একটু বেশি অথবা হাই প্যারিটি, দেখা যায় আগে 3-4টা বাচ্চা আছে, এখন বেবি নিতে চায় নাই, হঠাৎ করে হয়ে গেছে বাচ্চা, আবার তারই আবার 2টো বাচ্চা হয়ে গেছে, সেরকম হয়। আর যেটা হয়েছে যে সেটা হলো যে কিছু আয়াট্রোজেনিক কজ আছে। আয়াট্রোজেনিকটা বলতে চাচ্ছি এই কারণে, তোমরা জানো যে আমাদের ইনফার্টিলিটি বা সাবফার্টিলিটি তো তোমরা পড়েছো, এবং সেখানে আমরা ওভুলেশন ইন্ডিউসিং ড্রাগস ইউজ করি। গতদিনই তো আমরা ওভুলেশন পড়ছিলাম, তাই না? যে হোয়াট আর দ্য ওভুলেশন কীভাবে হচ্ছে, আমরা ওভুলেশনকে কীভাবে ইন্ডিউস করতে পারি। এই যে ড্রাগগুলো আমরা দিই, এই ড্রাগগুলোর কারণে কিন্তু দেখা যায় মাল্টিপল ওভুলেশন হতে পারে, কারণ একটা সাইকেলে একটা ওভাম আসবে, বাট তুমি ওভুলেশন ইন্ডিউসিং ড্রাগস দিয়েছো, কাজে এই ড্রাগের একটা কমপ্লিকেশন হলো
বেশি ওভুলেশন হয়ে যাওয়া, একসাথে দুটো ওভুলেশন, 2টা গ্রাফিয়ান ফলিকল এসছে, 3টা গ্রাফিয়ান ফলিকল এসছে। এই কারণে দেখা যাচ্ছে যে যেহেতু আমরা ওভুলেশন ডিসিশনটা খুব বেশি ইউজ করছি, সেই কারণে মাল্টিপল প্রেগন্যান্সি বেড়ে যাচ্ছে। তাছাড়া আমাদের এআরটি যেটা বলি যে আমাদের অ্যাসিস্টেড রিপ্রোডাক্টিভ টেকনিক যেখানে আছে, সেখানেও কিন্তু আরও অনেক বেশি ওভুলেশন ইন্ডাকশন করা হয়, এবং সেসব ক্ষেত্রে আমাদের মাল্টিপল, এবং বেশিরভাগ তোমরা দেখবা ইনভিট্রো IVF-ET মানে ইনভিট্রো ফার্টিলাইজেশন উইথ এমব্রয়ো ট্রান্সফার যেটা হয়, সেখানে বেশিরভাগ ক্ষেত্রেই টুইন অথবা ট্রিপলেট, বেশিরভাগ ক্ষেত্রেই। সে কারণে আমরা এই মাল্টিপল প্রেগনেন্সি বেশি। আর দেখা গেছে কিছু রেশিয়াল ভ্যারাইটি আছে, যেমন মনে করি নিগ্রোসদের মধ্যে বেশি। আর সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় যেটা আছে সেটা হলো ফ্যামিলিয়াল আছে, যেমন মায়ের টুইন, বোনের টুইন, এদের টুইন, ফ্যামিলিতে কিন্তু অনেক টুইন আছে, কাজে এই ফ্যামিলি হিস্ট্রিগুলো তখন ইম্পর্টেন্ট। এখন কথা হলো যে টুইন যখন হয়, একটা মায়ের যখন টুইন হয়, তখন এই মায়েটার কিন্তু কিছু সমস্যার সৃষ্টি হয়। এটা তো খুবই আনন্দের বিষয়, তাই না? টুইন প্রেগনেন্সি এত খুশি ভাবো তো, একটা বাচ্চার জায়গায় যদি 2টা বাচ্চা পাই, তাই না? তাহলে খুশির ব্যাপার, কিন্তু এটা একটা হাই রিস্ক প্রেগনেন্সি। তার কারণ একটা টুইন যখন হয় তখন মায়ের প্রচুর ফিজিওলজিক্যাল চেঞ্জ হয়। আমরা যদি নর্মাল একটা ফিজিওলজিক্যাল চেঞ্জের কথা মনে করি, তাহলে 1 নম্বরে আমাদের যেটা হলো মায়ের তো ওজনও বাড়ে, তাই না? প্রায় 10 থেকে 12 কেজি ওজন বাড়ে একটা প্রেগনেন্সিতে। টুইন প্রেগনেন্সিতে কিন্তু তার ওজনটা অনেক বেশি বেড়ে যায়। আর ইম্পর্টেন্ট যেটা হলো ব্লাড ভলিউম বাড়ে, আমাদের প্রায় 50% পর্যন্ত আমাদের ব্লাড ভলিউম বাড়ছে, এবং এই টুইন প্রেগনেন্সিতে আরও বাড়বে। আর কি বাড়ে? ব্লাড ভলিউম বাড়ার পরে কিন্তু এনিমিয়াটা কিন্তু সেরকমই থাকে, এবং আগে যতটুকু এনিমিয়া হতো এখন তার চেয়ে দ্বিগুণ এনিমিয়া হয়। কার্ডিয়াক আউটপুট বেড়ে যায়, মায়ের ডিস্ট্রেস বেড়ে যায়। তো এই যে ফিজিওলজিক্যাল চেঞ্জগুলি হয়, ওভারওয়েটের কারণে মেকানিক্যাল ডিসকমফোর্ট হয়, এগুলির জন্য কিন্তু মায়ের অনেক কষ্ট হয়। তো এই জন্য আমাদের এগুলো ফিজিওলজিক্যাল চেঞ্জের মধ্যে আমরা বলেছি। এখন যেটা আসলে যে হাউ ক্যান ডায়াগনোস যে এটা তার ওভারিয়ান প্রেগনেন্সি, তার মাল্টিপল প্রেগনেন্সি। প্রথমেই আমরা হিস্ট্রি নেব। আমরা যে কোনো ডায়াগনোসিসের কী হলো, আমার কাছে একটা পেশেন্ট এসেছে, সে বলেছে শি ইজ প্রেগনেন্ট ফর 10 উইকস। ওকে, 10 উইক্সের প্রেগনেন্সি পড়ার পরে সে বলছে যেটা, যে তার আগে 2 বা 3টা বেবি আছে, অথবা তার বাচ্চা হচ্ছিল না, তাকে ওষুধ দেওয়া হয়েছিল, ওষুধ খাওয়ার পর তার বাচ্চা কনসিভ করেছে, সে খুব খুশি, কিন্তু তার এক্সেসিভ ভমিটিং হচ্ছে। কেন এক্সেসিভ ভমিটিং হবে একটু বিবেচনা করে দেখো। আমরা বলেছি যে বমি হয় ডিউ টু HCG। এখন একটা সিঙ্গেলটন প্রেগনেন্সিতে যতটা HCG থাকবে, মাল্টিপল প্রেগনেন্সিতে তার দ্বিগুণ থাকবে, ট্রিপলেট প্রেগনেন্সিতে তার 3 গুণ থাকবে। কাজে এই যে বেশি HCG, এটা কারণে সে প্রচুর পরিমাণে বমি করে। হিস্ট্রিতে আমরা এটা পাই। আর কি পাই আমরা? ফ্যামিলি হিস্ট্রিতে থাকে যে বলে যে আমার মায়েরও এরকম টুইন আছে, বা এরকম হিস্ট্রি বলতে পারে এরকম। তো এইরকম হিস্ট্রি সে দেয়। আর কি হয়, যদি অ্যাডভান্স অবস্থায় আমরা যাই, মনে করো যে সে 10 সপ্তাহে আসে নাই, সে আরও পরে এসেছে, সে 26 সপ্তাহে এসেছে, সে 28 উইক্স 32 উইক্সে এসছে, তাহলে বলে যে আমার অনেক ডিস্ট্রেসড হয়, আমার অনেক কষ্ট হয়, আমার শ্বাসকষ্ট হয়, আমি শুতে পারি না, আমি বসতে পারি না, আমি নাড়াচাড়া করতে পারি না, এই জাতীয় সমস্যাগুলো কিন্তু সে আমাদেরকে বলে। এটা বলার পরে হিস্ট্রিতে দেয়। হিস্ট্রিতে দেখার পরে আমাদেরকে যেটা করতে হবে সেটা হলো যে তার এক্সামিনেশন শুরু করতে হবে। তাহলে হিস্ট্রি দিয়েছে কি সে প্রেগনেন্ট, আর কি বলেছে সে এক্সেসিভ ভমিটিং এবং তার মেকানিক্যাল ডিসকমফোর্ট, এইটুকু সে এছাড়া আর কিছু বলেনি। আমরা দেখেছি যেটা, যে যখন তাকে আমরা এক্সামিন করতে যাই, জেনারেল এক্সামিনেশন শুরু করব। জেনারেল এক্সামিনেশনে যখন যাই, তখন প্রথমেই আমাদের যেটা দেখতে হবে যে তার ওয়েট গেইনটা কেমন হচ্ছে। আমরা তার হাইট ওয়েট নিব এবং ওয়েটটা কতটুকু আছে। এরপর যেটা আসছে সেটা হলো যে প্রায়শ এই পেশেন্টগুলার কিন্তু প্রি-এক্লাম্পসিয়া আসে, এবং তার ব্লাড প্রেশারটা কিন্তু আমরা, এবং প্রি-এক্লাম্পসিয়া প্রায় 25% পেশেন্টের কিন্তু পিই ডেভেলপ করে যায়, ঠিক আছে? কাজে তার কী হবে, ব্লাড প্রেশার রেজড পাওয়া যাবে। ইউজুয়ালি দ্য ব্লাড প্রেশার ইজ রেজড। আর কি পাবো আমরা? তাকে এনিমিক পাবো, তাই না? এনিমিক, সে পেশেন্ট কী হয়েছে? এনিমিক। আর কি হয়েছে? এই পেশেন্টের ইডিমা থাকবে। ইডিমা ইজ ওয়েট, তার ওজন বেশি, তার ব্লাড প্রেশার বেশি, তার এনিমিয়া বেশি, তার ইডিমা বেশি। এগুলি মোটামুটিভাবে আমাদের জেনারেল এক্সামিনেশনের মধ্যে চলে আসবে। জেনারেল এক্সামিনেশন করার পরে আমরা পার অ্যাবডোমিনাল এক্সামিনেশনের মধ্যে যাব।
পার অ্যাবডোমিনাল এক্সামিনেশন তুমি যখন করবা তুমি দেখবা যে এর অ্যাবডোমেনটা আনইউজুয়ালি বড়, মানে যতটুকু উইকস থাকার কথা ছিল তার চেয়ে এটা বড়। এবং টার্মের দিকে যদি আমরা চলে যাই তাহলে তখন দেখা যায় যে তার পেটটা অনেক বড় স্বাভাবিকের তুলনায়, এবং তোমার কাছে দেখেই মনে হবে যে কী ব্যাপার, এটা অ্যাবনর্মাল এনলার্জমেন্ট অফ দ্য অ্যাবডোমেন, এটা কেন? তাহলে আমরা, এবং এটাকে আমরা বলেছি ব্যারেল শেপড। অ্যাবডোমেনটা কীরকম? ব্যারেল শেপড। নর্মালি প্রাইমি পেশেন্ট বা একটা যে কোনো প্রেগনেন্ট লেডিকে আমরা বলি অ্যাবডোমেনটা পেয়ার শেপড, মানে যে নাশপাতি না, পেয়ার তোমরা জানো যে ওই রকম টাইপের আমাদের হয়, আনাশপতির মতো বা পেয়ার শেপড, তো ওরকম হয়, কিন্তু এদের অ্যাবডোমেনটা হয় ব্যারেল শেপড। দেখার পরে আমি কি করলাম, পার অ্যাবডোমিনালে তার হাইট অফ ইউট্রাস দেখব। হাইট অফ ইউট্রাস যখন দেখছি আমি দেখলাম যে তার হাইটটাও স্বাভাবিকের তুলনায় বেশ বড়, এবং যখন তাকে আমি পালপেট করছি তখন আমি দেখতে পাচ্ছি যে তার একদম পেটের নিচে মনে হয় টু মেনি ফিটাল পার্ট, মানে অনেকগুলা। একটা বাচ্চা যদি থাকে তাহলে একটা মাথা পাবে, একটা ব্রিজ পাবে, পোডালিক, একটা কেফালিক, একটা পোডালিক, এবং তার লিম্বস পাবে। কিন্তু আমরা যদি পার অ্যাবডোমেনে এক্সামিন করে আমি যদি দেখি যে এরকম ইউট্রাস এরকম এক্সামিন করার পরে দেখা যাচ্ছে দুইটা বাচ্চা, তো এটা দুইটা বাচ্চা, তাহলে টু মেনি ফ্রিকোয়েন্ট, দুইয়ের বেশি যদি ফিটাল পোল পাই, একটা মাথা পাচ্ছি আর একটা মাথা পাচ্ছি আর একটা ব্রিজ পাচ্ছি, তাহলে দুইটার বেশি আমি ফিটাল পোল পেয়েছি, এবং তার সাথে অনেকগুলো লিম্বস পেয়েছি, এমন হচ্ছে একদম এরকম নব 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 ভরা, তখনই আমাদের সাসপেক্ট হবে যে এটা মাল্টিপল প্রেগনেন্সি হতে পারে। অস্কালটেট যদি করো তাহলে তুমি দেখবা যে বাচ্চার হার্টবিট টু ডিস্টিংক্ট হার্টবিট, এবং এই যে ডিস্টিংক্ট হার্টবিটের মধ্যে আমরা যেটা বলি ডিফারেন্স থাকে, এবং ডিফারেন্সটা মোর দেন 10 বিট পার মিনিট। মানে কি, এই বাচ্চাটার জন্য তুমি হার্টবিট দেখেছো সাচেস 150, বাট এইটার জন্য কি দেখলা 135। তখন একটা বাচ্চার তো এতটা হার্টবিটের ডিফারেন্স হবে না, তখনই তোমার মাথায় চিন্তা করতে হবে যেটা মেবি এখানে দুইটা বেবি আছে। এটা করার পরে আমাদের তাহলে আমরা এখন ডায়াগনোসিস কীভাবে কনফার্ম করব বা কী ইনভেস্টিগেশনস তুমি তাকে করতে দিবা? সবচেয়ে সোজা আলট্রাসোনোগ্রাফি। ইউ ক্যান কনফার্ম ইট বাই আলট্রাসোনোগ্রাফি, এবং আলট্রাসোনোগ্রাফি কিন্তু তোমাকে শিওর করে বলে দিতে পারে যে এটা বাচ্চা একটা বাচ্চা নাকি দুটো বাচ্চা, এবং তার সাথে আলট্রাসোনোগ্রাফিতে আমরা কি কি জানতে চাই। আলট্রাসোনোগ্রাফি ছাড়াও কিন্তু আমাদের আরও কিছু টেস্ট করতে হয়, যেমন অন্য সব রোগীদের ক্ষেত্রে যেরকম অ্যান্টিনেটালের ক্ষেত্রে আমরা সিবিসি করাবো, ব্লাড গ্রুপিং, ডায়াবেটিস, ভিডিআরএল, এইচবিএসএজি, এটা তো তাকেও করব, ইউরিনারিমি করব, একেও করব। কিন্তু আমাদের মাথায় থাকতে হতে পারে যে এই রোগীটার এনিমিয়া বেশি হবে, কাজে এনিমিয়া আছে কি না, এবং বারবার করে আমাকে এনিমিয়া টেস্ট করে যেতে হবে। ব্লাড সুগারটা বারবার করে দেখতে হবে যে ডায়াবেটিস কখনো এসে যাচ্ছে কি না, এরকম দেখে দেখে তাকে আমরা আগাবো। এখন আলট্রাসোনোগ্রাফিতে আসি। আলট্রাসোনোগ্রাফিতে আমরা কি দেখব বা আলট্রাসোনোগ্রাফি কেন গুরুত্বপূর্ণ? এখন প্রথমেই যেটা হলো, আলট্রাসোনোগ্রাফিটা আমাদের শুরু হয় হলো টু ডায়াগনোজ হোয়েদার ইট ইজ এ সিঙ্গলটন প্রেগনেন্সি অর টুইন প্রেগনেন্সি, এবং এই ডায়াগনোসিসটা কিন্তু খুব আর্লিয়ারই আমরা করতে পারি, যেমন উইদিন 10 উইকসের মধ্যেই কিন্তু আমরা এটা করে ফেলতে পারি। সো কনফার্মেশন অফ দ্য ডায়াগনোসিস হোয়েদার ইট ইজ সিঙ্গলটন অর মাল্টিপল প্রেগনেন্সি। তাহলে কীরকম, এটা তাহলে সিঙ্গেলটন অথবা মাল্টিপল প্রেগনেন্সি আছে আমাদের। এটা হলো, এটা কত উইক্সের সময় আমরা করতে পারি? এটা কিন্তু আমাদের ইউজুয়ালি 8 থেকে 10 সপ্তাহ, 8 to 10 উইক্স, এরকম সময়ে তোমরা যদি আলট্রাসোনোগ্রাফি করো তাহলে তুমি একদম ডেফিনেট করে দুইটা জেস্টেশনাল স্যাক দেখতে পারো, এবং তুমি বলতে পারো যেটা টুইন প্রেগনেন্সি আছে। আরেকটা কথা আমি তোমাদের বলতে চাই, সেটা হলো যে তোমাদের খুব কমন একটা কোশ্চেন যে রোল অফ আলট্রাসোনোগ্রাফি ইন অবস্টেটিক্স, এটা তোমাদের রিটেন কোশ্চেন এত বেশি আসে যে তোমাদের, আমি মনে করি প্রতি বছরই আসে, কারণ আমরা আলট্রাসোনোগ্রাফির ওপর অনেক ডিপেন্ডেন্ট। কিন্তু এই আলট্রাসোনোটা আমরা কাকে করাবো, কেন করাবো, এটা দিয়ে আমি কি দেখতে চাই, সেই ইন্টারপ্রিটেশনটা যদি আমি না জানি তাহলে তো আর আলট্রাসোনোগ্রাফি করে কোনো লাভ নেই। তাহলে প্রথমে আমরা বলেছি কনফার্মেশন যে ইয়েস ইট ইজ এ মাল্টিপল প্রেগনেন্সি অর ইট ইজ সিঙ্গেলটন প্রেগনেন্সি। এরপরে আমরা যেটা দেখতে চাই এর জেস্টেশনাল এজ কত উইকস, এটা কি আসলে তার এলএমপির সাথে করেসপন্ড করছে কিনা, কত উইকস।
তাহলে কত উইকস সেটা আমরা দেখলাম। আর কি দেখতে চাই, খুব ইম্পর্টেন্ট হলো জাইগোসিটি। একটু আগে আমি তোমাদেরকে বলেছিলাম এটা কি মনোজাইগোটিক অথবা ডাইজাইগোটিক। এই জাইগোটিকটা আমরা কত সময় দেখতে পাই? সবচেয়ে ভালো দেখতে পাই 10 থেকে 13 সপ্তাহ। এই সময়টাতে যদি আমরা একটা আলট্রাসোনোগ্রাফি করি তাহলে আমরা দেখতে পাবো এটা মনোজাইগোটিক আর ডাইজাইগোটিক। কেন জানা দরকার? ডাইজাইগোটিক অনেক সেফ, মনোজাইগোটিকের কমপ্লিকেশনস অনেক বেশি, বাচ্চার কমপ্লিকেশনস অনেক বেশি, কাজে আমরা জাইগোসিটি দেখব। তাহলে এটা হলো আমাদের ইম্পর্টেন্ট। আবার এই প্রেগনেন্সিটা যখন আস্তে আস্তে বড় হবে তখন আমরা কি করব? আমরা যদি 16 থেকে 18 সপ্তাহের মধ্যে যাই, ইউ ক্যান গো ফর দ্য অ্যানোমেলি স্ক্যানিং। অ্যানোমেলি স্ক্যানিং, কারণ টুইন প্রেগনেন্সিতে প্রচুর অ্যানোমেলি হতে পারে, কাজে সেই সময়টা অ্যানোমেলি স্ক্যানিং করব। আবারও যদি যাই, যত রিপিটেডটা আমরা যখন আলট্রাসোনোগ্রাফি করতে যাব, ধর আমি 24 থেকে 26 উইক্সে যাচ্ছি, তখন আমি দেখব যেটা বাচ্চাটা ঠিকমতো বাড়ছে কিনা, দুইজন বাচ্চা সমান ভাগ করে খাবার পাচ্ছে কিনা, যে প্লাসেন্টাল পারফিউশনটা হচ্ছে দুজনের মধ্যে সমান ভাগ হয়েছে কিনা। এই যে সমান ভাগ হওয়াটা, এই ভাগ হওয়াটা ডাইজাইগোটিকের ক্ষেত্রে কিন্তু অনেকটাই সহজ, কিন্তু মনোজাইগোটিকের ক্ষেত্রে যেহেতু কমিউনিকেটিং ভেসেলস থাকে, কে যে বেশি পাবে আর কে যে কম পাবে এটা কিন্তু গ্যারান্টি দেওয়া যায় না। এবং অনেক সময় দেখা যায় একজন খেয়ে দিয়ে খুব মোটা তাজা হয়েছে, আরেকজন খাবার কম পেয়েছে এবং সে খুব ইল হেলথ হচ্ছে। আবার কখনো কখনো এমন হয় যে আমরা প্রেগনেন্সি যখন কন্টিনিউ করছি, হঠাৎ করে একটা বাচ্চা ডিমাইজ, মানে পেটের ভেতর মারা গেছে। আমি 26 উইক্স এরকম বা 32 উইক্স দেখা গেল যে হার্টবিট একটা বাচ্চার আছে, একটা বাচ্চা ইন্টারউটেরাইন ডেথ সেটা হয়ে যায়। কাজে সেটাও তখন আমাদের খুব বিপজ্জনক অবস্থায় হয়ে যায়। এবং বাচ্চাটা কখন মারা গেল, এই মারাটা যাওয়ার উপর ভিত্তি করে কিন্তু আমাদেরকে কিছু ডিসিশন নিতে হয়। সেই জন্য আমাদেরকে রিপিটেড আলট্রাসোনোগ্রাফির কিন্তু দরকার আছে। আর কি জানি আমরা আলট্রাসোনোগ্রাফিতে? তাহলে এইগুলি বললাম। এছাড়া আমাদের জানা দরকার এই টুইন প্রেগনেন্সির প্লাসেন্টা কোথায় আছে, বিকজ টুইন প্রেগনেন্সির ক্ষেত্রে প্লাসেন্টা বেশিরভাগ ক্ষেত্রে নিচেও থাকতে পারে, প্লাসেন্টা প্রিভিয়া থাকতে পারে। প্লাসেন্টার লোকালাইজেশন জানা দরকার। আমার কি জানা দরকার? আমার জানা দরকার তার লাই কেমন, তার প্রেজেন্টেশন কেমন, সেটা জানা দরকার। আমি আরও জানতে চাই আলট্রাসোনোগ্রাফি থেকে, আমি জানতে চাই যেটা যে তার লাই বলেছি, প্রেজেন্টেশন বলেছি, অ্যামনিওটিক ফ্লুইড কেমন আছে, পানির পরিমাণ কেমন আছে, কোনোটার কি পানি অনেক শুকিয়ে গেল, কোনোটার গ্রোথ কি কমে গেল। কাজে এই জিনিসগুলো কিন্তু আলট্রাসোনোগ্রাফি আমাকে খুব ভালো করে গাইড দেয়। কাজে আলট্রাসোনোগ্রাফির এই জায়গাটাতে কিন্তু কোনো বিকল্প নেই। কাজে আমরা টুইন প্রেগনেন্সিতে দেখা যাচ্ছে অনেক ফ্রিকোয়েন্টলি, দেখো অনেকবার কিন্তু আমরা আলট্রাসোনোগ্রাফি করিয়েছি, অনেকগুলো আলট্রাসোনোগ্রাফি দরকার। এবং পেশেন্টকে যখন আমরা অ্যান্টিনেটালি বুকিং করি তখন কিন্তু তাকে আমরা বলি নেই যে আমাদের এইভাবে আমরা আগাতে চাই বা এই জটিলতাগুলো হতে পারে, জটিলতা, তাই না? শুরুতেই বলেছিলাম যে একটা টুইন প্রেগনেন্সি হাই রিস্ক প্রেগনেন্সি। সো হোয়াট আর দ্য কমন কমপ্লিকেশনস মে হ্যাপেন ইন কেস অফ টুইন প্রেগনেন্সি? একদম ঝাড়া মুখস্থ, কোনো জায়গায় কোনো দম ফেলা যাবে না। মুখস্থর মধ্যে প্রথমে আমরা মা এবং ম্যাটার্নাল এবং ফিটাল আলাদা করে বলি। ম্যাটার্নাল, ঠিক আছে? ম্যাটার্নালের কথা যদি বলি, মায়ের কী কী হতে পারে, মায়ের যখন আমরা বলবো তখন অ্যান্টিপার্টাম আলাদা করে বলবো। অ্যান্টিপার্টাম মানে প্রেগনেন্সি, বা আমরা বলতে পারি ডিউরিং প্রেগনেন্সি। এই ডিউরিং প্রেগনেন্সিতে কী কী হতে পারে এটা কিন্তু অনেকটাই আমরা বলে ফেলেছি। তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হলো এনিমিয়া, বিকজ একটা বাচ্চার জন্য যতটুকু নিউট্রিশন দরকার, দুটো বাচ্চার জন্য তার বেশি নিউট্রিশন দরকার। কাজে এই দুটো বাচ্চাকে নারিশ করতে যেয়ে মায়ের কিন্তু প্রচুর পরিমাণে রক্ত স্বল্পতা দেখা দেয়। তোমরা জানো যে এমনি আমাদের প্রেগনেন্সির ক্ষেত্রে মায়েদের কিন্তু দেখা যাচ্ছে যে ডাইলিউশনাল এনিমিয়া হয়, মানে যতটুকু প্লাজমা বাড়ে ততটুকু সেল বাড়ে না, এবং এটাকে আমরা ফিজিওলজিক্যাল এনিমিয়া বলি অথবা ডাইলিউশনাল, মানে ডাইলিউট হয়ে গেছে, মানে আমার শরবতের মধ্যে আমি পানি বেশি দিয়েছি, চিনি কম, ঠিক সেরকম প্লাজমা বেশি, সেল কম। সো দিস ইজ ডাইলিউশনাল এনিমিয়া। তাহলে একটা নর্মাল সিঙ্গেলটন প্রেগনেন্সিতে যতটুকু থাকবে তার মাল্টিপল প্রেগনেন্সিতে তার চেয়ে বেশি থাকবে। মায়ের প্রচুর বমি হয়, হাইপারেমেসিস, প্রচুর বমি হতে থাকে। আর কি হতে পারে এক্ষেত্রে? তাহলে আমরা বলেছি অ্যান্টিপার্টামের ক্ষেত্রে আমরা বলেছি এনিমিয়া, তারপর বলেছি এক্সেসিভ ভমিটিং, হাইপারেমেসিস, ভমিটিং খুব বেশি, ব্লাড প্রেশার বেড়ে যায়, প্রিএক্লাম্পসিয়া ডেভেলপ করার সম্ভাবনা খুবই বেশি। আর কি হতে পারে? জিডিএম,
তার ডায়াবেটিস এসে যেতে পারে, জিডিএম। আর যেটা খুব কমনলি হয় সেটাকে আমরা বলি অ্যান্টিপার্টাম হেমোরেজ, এপিএইচ। এই এপিএইচ কেন হয় একটু জাস্ট আমরা যদি বিবেচনা করি যে এটা একটা ইউট্রাস এবং এটা একটা বাচ্চা ছিল কিন্তু দুটো বাচ্চা, তো দুটো বাচ্চার জন্য তার কিন্তু প্লাসেন্টাটা অনেক বড় এবং দুটো বাচ্চার প্লাসেন্টাটা বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু লোয়ার সেগমেন্ট পর্যন্ত চলে আসে। কাজে এখানে মানে অ্যান্টিপার্টাম হেমোরেজ হওয়ার সম্ভাবনা বেশি থাকে, প্লাসেন্টা প্রিভিয়া হওয়ার সম্ভাবনা বেশি থাকে। আর কি বেশি থাকে প্লাসেন্টা প্রিভিয়া ছাড়াও যেটা হয় সেটা হলো যে অনেক সময় এটা অ্যাব্রাপসিও হতে পারে। তার কারণ দুটো বাচ্চা তো তুমি বেলুনের মধ্যে অনেক বেশি পরিমাণ পানি ঢুকিয়ে ফেলেছো বা অনেক বেশি ফুলিয়ে ফেলেছো, কাজে যে কোনো সময় যেটা হয় সেটা হলো প্রম হয়ে যেতে পারে, প্রিম্যাচুর রাপচার অফ দ্য মেমব্রেন। আর কি হতে পারে প্রিটার্ম লেবার, সময়ের আগেই পানি ভেঙে যেতে পারে, প্রিটার্ম লেবার হতে পারে। আর হলো অ্যান্টিপার্টাম হেমোরেজ দুটো কারণে হতে পারে, প্লাসেন্টা প্রিভিয়াও হতে পারে অথবা অ্যাব্রাপসিও হতে পারে। তাহলে দেখো অ্যান্টিনেটালটা কিন্তু আমরা গুছিয়ে ফেললাম যে তার রক্ত স্বল্পতা হবে, ভমিটিং হবে, ব্লাড প্রেশার বাড়বে, জিডিএম হতে পারে, অ্যান্টিপার্টাম হেমোরেজ, প্রম হতে পারে, আর হলো প্রিটার্ম লেবার হতে পারে। আর কি হতে পারে তার ম্যাল প্রেজেন্টেশন মানে দুটো বাচ্চা তো দুটো বাচ্চার মধ্যে কোন বাচ্চাটা আগে আসবে, তার হেড আসবে নাকি তার ব্রিচ আসবে নাকি তার হাত আসবে নাকি শোল্ডার আসবে, এগুলো নিয়ে দেখা যাচ্ছে যে দুজনের মধ্যে ঝগড়াঝাটি লেগে কোনটা যে আসবে তার ঠিক ঠিকানা নাই। কাজে ম্যাল প্রেজেন্টেশনের পরিমাণ কিন্তু বেশি। তাহলে অ্যান্টিনেটালে কী কী আছে এটা তো মনে থাকবে সঙ্গে সঙ্গে। অ্যান্টিনেটালে পরে আমরা যদি যাই তাহলে সেটা হলো ইন্টারনেটাল, মানে ডিউরিং ডেলিভারিতে তার কী অসুবিধা হবে। ইন্টারনেটালের মধ্যে যদি যাই তাহলে একটু খেয়াল করে দেখো, বা ইন্ট্রাপার্টাম যেতে বলতে পারো, ইন্ট্রাপার্টাম মানে বা ডিউরিং লেবার কী কী হতে পারে। প্রম তো হয়ে গেছে মানে মেমব্রেন রাপচার হয়ে গেছে, প্রিটার্ম বাচ্চা হয়ে গেছে, সময়ের আগেই ব্যথা উঠে গেছে। বাট দুটো বাচ্চা থাকার কারণে অনেক সময় কিন্তু লেবারটা একটু প্রলং হতে পারে, আবার সেটা নাও হতে পারে। এবং সবচেয়ে বেশি যেটা ইম্পর্টেন্ট হয় সেটা হলো অপারেটিভ ইন্টারফারেন্স খুব বেশি হতে পারে। যেমন দেখা যাচ্ছে যে টুইনের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে সিজারিয়ান সেকশন হয়ে যাচ্ছে। তবে কথা আছে, আমরা যখন ডেলিভারি পড়াবো তখন বলবো যে আসলে কি টুইনের জন্য সিজারিয়ান কই ম্যান্ডেটরি, মানে মোড অফ ডেলিভারি কি সিজারিয়ান, তা কিন্তু নয়। কারণ কি ছোট ছোট বাচ্চা থাকে তো সময়ের আগে দেখা যাচ্ছে রুগী তো মানে অ্যাওয়ার্ড ছিল না যে তার এখন হঠাৎ করে মেমব্রেন রাপচার হয়ে যাবে কিংবা তার লেবার পেন স্টার্ট হয়ে যাবে। দেখা যাচ্ছে রুগী আস্তে আস্তেই তার বাচ্চা হয়ে গেছে, এরকম প্রচুর হয়, ছোট ছোট বাচ্চা হয়ে গেছে। তাহলে ইন্ট্রাপার্টামে যেটা হতে পারে প্রলং লেবার হতে পারে, অপারেটিভ ইন্টারফারেন্স বেশি হতে পারে, ব্লিডিংও বেশি হতে পারে। ওই যে অ্যান্টিপার্টাম হেমোরেজ যেটা হয়েছে সেটাই আবার ইন্ট্রাপার্টামেও আমাদের বেশি হতে পারে। পোস্টনেটাল কী হতে পারে, এইটা হলো খুব গুরুত্বপূর্ণ। তার কারণ তুমি যখন লেবার রুমে থাকবে, তোমার যদি একটা টুইন প্রেগনেন্সি থাকে, সেটা ভ্যাজানাল ডেলিভারি তুমি অ্যালাউ করো অর সিজারিয়ানের জন্য রেডি করো, ইউ হ্যাভ টু অ্যারেঞ্জ ইউর ব্লাড বিকজ দিস পেশেন্ট হ্যাজ এভরি চান্স ফর ডেভেলপমেন্ট অফ দ্য পোস্টপার্টাম হেমোরেজ। আমরা যদি একটু ভাবি যে কেন পিপিএইচ হবে, খুব মানে মনে রাখার সহজের জন্য, অনেক বড় ইউট্রাস, দুটো বাচ্চা, পলিহাইড্রোমনিয়াস, পানির পরিমাণ বেশি, যে কারণে যাচ্ছে অ্যাটোনিসিটি ডেভেলপ করবে, তাই না? অনেক বড় যদি হয় তাহলে কী হবে, টোন কমে যাবে, অ্যাটোনিসিটি ডেভেলপ করবে। আবার অ্যান্টিপার্টাম হেমোরেজ ছিল, প্লাসেন্টা লোয়ার সেগমেন্টে চলে আসছে। অ্যান্টিপার্টাম হেমোরেজ লোয়ার সেগমেন্টে হলে লোয়ার সেগমেন্টে অত রিট্রাক্ট করে না, কন্ট্রাকশন ভালো করে না, যে কারণে তার পোস্টপার্টাম হেমোরেজ হওয়ার সম্ভাবনা বেশি। আরেকটা কারণে পিপিএইচ হয়, সেটা হলো যে এই যে আমাদের মনে করি ইউট্রাসের ভেতর একটা প্লাসেন্টা একটা বেবির জন্য, কিন্তু যদি এই প্লাসেন্টাটা এইটুকু জায়গা তার ব্লিডিং হবে, কিন্তু যদি প্লাসেন্টাটা এত বড় হয় তাহলে তো অবশ্যই বেশি সারফেস এরিয়াতে তার প্লাসেন্টাটা লাগানো ছিল, বেশি ম্যাটার্নাল সাইনাস ওপেন হয়ে গেছে এবং বেশি জায়গা থেকে তার ব্লিডিং হবে। কাজে দিস পেশেন্ট হ্যাজ এভরি চান্স অফ দ্য ডেভেলপমেন্ট অফ দ্য পোস্টপার্টাম হেমোরেজ। এবং তখন তুমি ওয়ার্ডে থাকবে, তোমার একটা বেবি যখন ভ্যাজানাল ডেলিভারি হোক বা সিজারিয়ান হোক, তুমি যখন ফলো আপে থাকবে, মনিটরিংয়ে থাকবে পেশেন্টকে, তোমার চ্যালেঞ্জ হলো টু ডায়াগনোজ দ্য পোস্টপার্টাম হেমোরেজ অথবা টু প্রিভেন্ট দ্য পোস্টপার্টাম হেমোরেজ, টু ডায়াগনোজ দ্য পোস্টপার্টাম হেমোরেজ অ্যাজ আর্লি অ্যাজ পসিবল অ্যান্ড টু ম্যানেজ দ্য পোস্টপার্টাম হেমোরেজ। এই তিনটা জিনিস তোমাকে একদম মানে খেয়াল থাকতেই হবে এবং এটা হলো তোমার জন্য দায়িত্ব।
তাহলে আমরা এই ক্ষেত্রে আমাদের এই হলো কমপ্লিকেশনস। পোস্টপার্টামে আর কি কমপ্লিকেশন হতে পারে পিপিএইচ ছাড়া? সেপসিস হতে পারে। তার কারণ হলো যেটা যে বড় ইউট্রাস থাকে, সাবইনভলিউশন হতে পারে, সে কারণে সেপসিস হতে পারে। আর রুগী তো এমনি এনিমিক থাকে, যে কারণে তার বডির রেজিস্ট্যান্স কম থাকে, কাজে তখন তার সেপসিস হতে পারে। আর সাবইনভলিউশন হয় কারণ এত বড় একটা ইউট্রাস, সেই ইউট্রাসটাকে ছোটো হতে সময় লাগবে। এবং তোমরা হোয়াট আর দ্য কজেস অফ সাবইনভলিউশন ওখানে মনে করে দেখো, তোমরা পড়েছো মাল্টিপল প্রেগনেন্সি। এখন কোরিলেট করে ফেলো যে যেহেতু অনেক বড় ইউট্রাস ছিল, কাজে ছোটো হতে তার সময় লাগবে। আর যেটা হয় মার ফেইলিং ল্যাকটেশন, দুটো বাচ্চাকে দুধ খাওয়াতে গিয়ে মার কিন্তু খুব হিমশিম অবস্থা হয়ে যায়। এবং প্রথমেই দেখা যায় যে তোমার ওই বাবুটার দুধ আসতে 2-2.5 দিন সময় লাগছে, কলোস্ট্রাম আসছে, দুটো মাকে দেখে মাও একটু এক্সস্টেড, এবং সব কিছু মিলে তার ল্যাকটেশন ফেল হতে পারে। তো এই জন্য ধৈর্য ধরে মাকে কিন্তু তখন বুকের দুধ খাওয়ানোর জন্য আমাদেরকে বলতে হবে। তাহলে এটা হলো ম্যাটার্নাল কমপ্লিকেশনস। দেখো অনেক কমপ্লিকেশনস। এখন হচ্ছে ফিটাসের কমপ্লিকেশন। বাচ্চার কী কী কমপ্লিকেশন? ফিটাসের কমপ্লিকেশনসে প্রথমেই যেটা আসবে সেটা হলো টুইন প্রেগনেন্সির ক্ষেত্রে অ্যাবর্শনের রেট অনেক বেশি, কারণ দুটো বাচ্চার ঠিকমতো অ্যাকোমোডেট না করতে পারার কারণে দেখা যাচ্ছে আমাদের অ্যাবর্শন বেশি। তাহলে 1 নম্বর হলো অ্যাবর্শন। 2 নম্বর হলো এই বাচ্চাদের কিন্তু কনজেনিটাল অ্যাবনর্মালিটিস হওয়ার সম্ভাবনা অনেক বেশি। বলেছি না যে টুইন প্রেগনেন্সিতে কনজেনিটাল অ্যানোমালি। 3 নম্বর যেটা বলেছি সেটা হলো তাদের ওয়ান ফিটাল ডিমাইজ ইফ ইট ইজ মনোজাইগোটিক টুইন, এবং সেই ক্ষেত্রে দেখা যায় প্রচুর সম্ভাবনা থাকে একটা বাচ্চা পেটের ভিতর মারা গেছে। আরেকটা জিনিস প্রায় ঘটে, যেমন একটা পেশেন্ট যখন আমাদের কাছে আসে একদম 9 সপ্তাহ 10 সপ্তাহ ডায়াগনোসিস ইজ টুইন, আমি সবসময় পেশেন্টকে বলি যে এখন টুইন আছে, আপনি যখন 4 মাস হবে তখন আমরা আবার আল্ট্রাসাউন্ড করব, দেখবো আপনার দুটো বাচ্চা ঠিকমতো বড় হচ্ছে কিনা, আর বাই দিস টাইম জাইগোসিটিটা দেখব। আর আমরা যেটা দেখব যেটা যে ওই সময় এটাকে বলা হয় ভ্যানিশিং টুইন সিনড্রোম। আল্ট্রাসোনোগ্রাফি করেছি একটা বাচ্চা, এটাকে ভ্যানিশিং টুইন সিনড্রোম, মানে প্রায় 15 to 20% ক্ষেত্রে আমাদের যে ডায়াগনোসিসটা টুইন হয় 8 সপ্তাহ বা 10 সপ্তাহের সময়, 16 সপ্তাহ বা 18 সপ্তাহের সময় সেটা দেখা যাচ্ছে একটা বাচ্চা। তখন রুগীরা তো মন খারাপ করে খুব, যে আমাদের একটা বাচ্চা কি হলো। যদি একটা ধরো সিঙ্গেলটন প্রেগনেন্সি হতো, তাহলে একটা বাচ্চা যখন তার অ্যাবর্শন হয়ে যেত, পেটের ভিতরে মারা যেত, তখন তাকে আমরা বলতাম মিসড অ্যাবর্শন। তো ওই বাচ্চাটাকে তো আমরা পেটের ভিতরে রেখে দিতাম না। তাহলে এই বাচ্চাটাকে আমি কী করে বের করবো? টুইন বাচ্চা কিন্তু একটা ভালো আছে, একটা বাচ্চা ভালো নেই। তখন মায়েরা খুব চিন্তা করে যে তাহলে এই যে বাচ্চাটা মারা গেল, এটা পেটের ভিতরে রয়ে গেছে, এটাকে কীভাবে বের করবেন? আসলে বের করার কোনো দরকার নেই। তার কারণ আরেকটা বাচ্চা যখন বড় হবে তখন ওই বাচ্চাটাকে সে চাপ দিয়ে একটা কাগজের মতো পাতলা করে ফেলে, এবং দেখা যায় সেটার আর কোনো অস্তিত্বই পাওয়া যায় না। তখন আমি তাকে বলি যে আপনার টুইন ছিল, এটা আপনি ভুলে যান, আপনি মনে রাখেন যেটা আপনার একটাই বাচ্চা আছে, এবং আপনাকে এখন আমরা ট্রিট করব আপনার একটা বাচ্চা, এভাবে ট্রিট করব। কাজে এরকম আমরা অনেক দেখেছি বাচ্চার ক্ষেত্রে। তাহলে ভ্যানিশিং টুইন সিনড্রোমের কথা বললাম। ডিসকর্ডেন্ট গ্রোথ প্রচুর পাওয়া যায়। ডিসকর্ডেন্ট গ্রোথ মানে হলো যখন আমরা দেখি দুটা বাচ্চার মধ্যে, মনে করে একটা বাচ্চার ওজন আসছে 2 কেজি 200 গ্রাম, আরেকটা বাচ্চার ওজন আসছে 1 কেজি 300 গ্রাম, তার মানে দেখো অনেক ডিফারেন্স, বা 1 কেজি 400 গ্রাম। যখন আমরা দেখি মোর দেন 25%-এর বেশি বা অ্যাবাউট 25% পর্যন্ত ডিফারেন্স হয়ে গেছে, তখন তাকে আমরা বলি ডিসকর্ডেন্ট গ্রোথ, মানে সমানভাবে বাড়ছে না। এবং এই ডিসকর্ডেন্ট গ্রোথের থেকে যেটা হতে পারে যে পরবর্তীতে তাদের ঠেলাঠেলিতে একটা বাচ্চা হয়তো ভালো আছে আর একটা বাচ্চা মারা যেতে পারে। এখানে খুব ইন্টারেস্টিং একটা কথা বলে রাখি যে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যেটা হেলদি বাচ্চা, যেটা ওজন বেশি খেয়ে দিয়ে নাদুস নুদুস হয়েছে, সে বেশি মারা যায়। তার চেয়ে যে শুকনো আছে সে কম মারা যায়। তার কারণে বেশি খেয়েই মারা যায়, এবং বেশি খেয়ে তার হয় কি ভলিউম ওভারলোড হয়ে যায়, এবং ভলিউম ওভারলোড হার্ট ফেলিওর হয়। হার্ট ফেলিওর ওই বাচ্চাটার কিন্তু ডেথ হতে পারে। যে কারণে টুইন প্রেগনেন্সি যখন আসে আমরা ফ্রিকুয়েন্টলি তাকে চেক আপ করাই এবং দেখি দুটো বাচ্চা ঠিকমতো বাড়ছে কিনা। তাহলে বাচ্চার ক্ষেত্রে আর কি হয়? প্রিটার্ম বাচ্চা হয়, ছোট সময়ের আগে বাচ্চা হয়ে গেছে, ছোট বাচ্চা হয়েছে, এবং এই বাচ্চাদের কিন্তু পেরিনেটাল ডেথ বা ইন্টারইউটেরাইন ডেথ এবং পেরিনেটাল ডেথের সংখ্যা খুব বেশি। এখন এই যে বড় একটা লিস্ট বললাম, তালিকা, এই তালিকা যদি আমি রুগীর কাছে বলি তাহলে তো রুগীর এমনিই মাথা নষ্ট যে আল্লাহ এত কিছু হতে পারে।
তো আমি তখন পেশেন্টকে বলেছি, দেখেন এত কিছু যে আপনার দুটো বাচ্চা, আপনার অনেক ঝুঁকি হতে পারে, আপনার কষ্ট হতে পারে, আপনার এই ঝুঁকি হতে পারে, সব শেষে যেটা কথা, যদি দুটো বাচ্চা আল্লাহর রহমতে সুস্থ থাকে, আপনি ভালো থাকেন, এই কষ্টটা যখন দ্বিগুণ, আনন্দটাও ঠিক দ্বিগুণ হবে আর কি। তো এটা বলে মাকে আর কি সাহস দিতে হয়, তাই না? নাহলে মা কীভাবে তখন এই জিনিসটাকে তো ভয় পেয়ে যাবে। এখন কি হয়েছে, আমরা অ্যান্টিনেটাল কেয়ার কীভাবে করব। এই মা আমার কাছে এসেছে, আমি তাকে কিভাবে কেয়ার করব। অ্যান্টিনেটাল কেয়ারটা আমরা যেমন বলেছি, আমরা জানো যে WHO শিডিউলে আমরা 4টা অ্যান্টিনেটাল কেয়ারের কথা বলেছি, এবং এখন কিন্তু আবার শিডিউল চেঞ্জ হয়েছে, এখন কিন্তু 8টা চেক আপের কথা বলা হয়েছে। তো এখন তবুও তোমাদের বইতে এখন 4টা বলা আছে, তোমরা 4টা চেক আপের কথাই বলবা। বাট ইন কেস অফ টুইন প্রেগনেন্সি আমরা কিন্তু এই চেক আপটার সংখ্যা অনেক বেশি, কারণ একটু আগে আলট্রাসোনোগ্রাফিতেই তুমি দেখলা যে আমরা কতবার তাকে আলট্রাসোনোগ্রাফি করছি, কাজে আমাদের চেক আপের সংখ্যা কিন্তু অনেক বেশি। এখন আসে যেটা তার ডায়েটটা কীরকম হবে। ডায়েটের ক্ষেত্রে নর্মাল একটা বাচ্চার ক্ষেত্রে যতটুকু ডায়েট দেওয়ার কথা ছিল, টুইন প্রেগনেন্সি কিন্তু তার ডায়েটের পরিমাণ দ্বিগুণ হতে হবে, তাই না? একটা বাচ্চাকে খাওয়াবেন আপনার যতটুকু ডায়েট দরকার, যতটুকু আয়রন, যতটুকু ক্যালসিয়াম, যতটুকু প্রোটিন, যতটুকু নিউট্রিশন, দুটো বাচ্চার জন্য দ্বিগুণ দিতে হবে, কাজে ডায়েটের পরিমাণ আমাকে বাড়াতে হবে। বিশ্রাম সেটাও কিন্তু বাড়াতে হবে, তাকে সাপ্লিমেন্টেশন দিতে হবে, তাকে আয়রন, ক্যালসিয়াম, ফলিক অ্যাসিড সব সাপ্লিমেন্টেশন তাকে দিতে হবে। এবং বারবার করে আমরা চেক আপ করবো, আমরা দেখব মা কি রক্তস্বল্প হয়ে যাচ্ছে, অ্যানিমিয়া হয়ে যাচ্ছে, মার কি প্রেশার বেড়ে যাচ্ছে, মার কি ডায়াবেটিস চলে আসছে, এটা মায়ের ক্ষেত্রে দেখব। মার ওজন কি ঠিকমতো বাড়ছে কিনা, যতটুকু বাড়ার কথা ততটুকু বাড়ছে কিনা, নাকি বেশি বেড়ে যাচ্ছে। আর বাচ্চার ক্ষেত্রে সবসময় দেখবা দুটো বাচ্চাই ভায়াবল আছে কিনা, দুটো বাচ্চাই সমানভাবে বাড়ছে কিনা, কোনো বাচ্চার ডিসকর্ডেন্ট গ্রোথ হচ্ছে কিনা, এবং কোনো বাচ্চা পেটের ভেতর কোনো দুর্ঘটনা ঘটে যাচ্ছে কিনা। তো এরকমভাবে আমরা তাকে দেখতে থাকব। দেখার পরে আমরা যেটা করব, এই পেশেন্টটাকে আমরা ডেলিভারিতে যাব। ডেলিভারির ক্ষেত্রে আমাদের যেটা বলা হয়েছে যে ডেলিভারি হওয়ার আগে সবচেয়ে ইম্পর্ট্যান্ট কাজ হলো এই মাটা কোনো রকমের যেন এনিমিক না থাকে, বিকজ শি হ্যাজ এভরি চান্স অফ দ্য ডেভেলপমেন্ট অফ দ্য পোস্টপার্টাম হেমোরেজ। কাজে আমি তাকে এনিমিয়াটাকে কারেকশন করে নিব। এরপর আমরা যেটা বলবো সেটা হলো ডেলিভারির ক্ষেত্রে, এটা তোমাদের আরেকটা খুব পেট কোশ্চেন, যে হাউ ক্যান ইউ ডেলিভার ইন কেস অফ দ্য সেকেন্ড বেবি অফ দ্য টুইন। এটা বেশি জিজ্ঞাসা করা হয়, সেকেন্ড বেবি কীভাবে ডেলিভারি হবা। তার মানে কি, সেকেন্ড বেবি জিজ্ঞেস করা হয়েছে এই কারণে যে ফার্স্ট বেবি ডেলিভারিতেও ইউজুয়ালি কোনো সমস্যা হয় না। ধরো তুমি লেবার রুমে আছো, তোমার টুইন প্রেগনেন্সি আসছে, আমরা এমনি বলেছি নর্মাল ভ্যাজিনাল ডেলিভারি যখন আমরা করব তখন কিন্তু খুব একটা চ্যানেল ওপেন করার কিন্তু আমাদের খুব একটা দরকার নাই, বাট টুইন প্রেগনেন্সিতে তোমাকে একটা চ্যানেল করতে হবে, এবং ইউ হ্যাভ টু কালেক্ট দ্য স্যাম্পল অফ দ্য ব্লাড অ্যান্ড সেন্ড ফর দ্য গ্রুপিং অ্যান্ড ক্লাসমাচিং, অ্যান্ড ইউ হ্যাভ টু আস্ক দ্য পেশেন্ট টু অ্যারেঞ্জ অ্যাট লিস্ট 1 or 2 ইউনিট অফ দ্য ব্লাড। তাকে রেডি করে বলতে হবে যে আপনার কিন্তু যে কোনো সময় ব্লিডিং হতে পারে, তাহলে ব্লাড দেখতে হবে। তাহলে প্রথমে আমরা কি বলবো, ইউ শুড কিপ ব্লাড ইন হ্যান্ড, এই হলো 1 নাম্বার। 2 নাম্বার যেটা হলো ফার্স্ট বেবির ক্ষেত্রে আমরা চ্যানেল ওপেন করে রেখেছি, আমরা তাকে ইন্ডাকশন দেই না, আমরা তাকে কোনো মিসোপ্রোস্টল দেই না, আমরা তাকে অক্সিটোসিন দেই না, তাকে কিছু দেই না। উইল ইনভাইট জাস্ট ন্যাচারাল পেইন, একদম নর্মাল ভ্যাজিনাল ডেলিভারির জন্য যেরকম পেইন ঠিক সেরকম পেইনটাকে আমরা অ্যালাউ করব। এখন এইটা অ্যালাউ করার আগে তোমাকে জানতে হবে ফার্স্ট বেবি যেটা আছে তার প্রেজেন্টেশনটা কেমন। তাহলে আমরা কি দেখলাম, আমাদের এটা হলো আমাদের বাচ্চা মা ইউট্রাস আছে এবং ফার্স্ট বেবি কেফালিক প্রেজেন্টেশন, সেকেন্ড বেবি আছে এখানে। তাহলে ফার্স্ট বেবি যদি কেফালিক হয় এটা নিয়ে কিন্তু কোনো জটিলতা নাই। তাহলে এটা কে বলে দিতে পারে যে কীরকম আছে, ফার্স্ট বেবি কেফালিক আছে নাকি সেকেন্ড বেবি কী আছে? আলট্রাসোনোগ্রাফি বলতে পারে। কিন্তু আলট্রাসোনোগ্রাফির সমস্যা হলো তুমি 5 দিন আগে 7 দিন আগে আলট্রাসোনোগ্রাফি করেছো, সেই আলট্রাসোনে কিন্তু তোমাকে এটা সাপোর্ট নাও দিতে পারে, তার কারণে বাচ্চা ঘুরছে, ওর তো অনেক ভেতরে স্পেস, ঘুরে ঘুরে যেতে পারে। সেই জন্য আমরা যখন টুইন ডেলিভারি প্ল্যান করব, ইমিডিয়েট একটা আলট্রাসোনোগ্রাফি আমাদের হাতে থাকাটা খুবই জরুরি, বা থাকলে তোমার জন্য ভালো হয়। এছাড়া তুমি তো ইউ ক্যান ডু দ্য পিভি এক্সামিনেশন, এবং তুমি দেখলাম কেফালিক প্রেজেন্টেশন, বাস কিচ্ছু করার দরকার নেই। ওয়েট
মাকে আমরা কাউন্সেলিং করি, যদি মেমব্রেন রাপচার না হয় মা একটু হাঁটতে পারে, আর পেটটা বড় থাকার কারণে মা আসলে অতটা হাঁটতে পারে না, সে একটু রেস্টেই থাকে, লেফট লেটারাল করে রাখলাম। আস্তে আস্তে তার পেইনটা বাড়লো, এবং পেইনটা যখন বাড়বে তখন ফার্স্ট বেবি ডেলিভারি হয়ে গেল। এখানেই কথা, ফার্স্ট বেবি ডেলিভারি হয়ে যাওয়ার পর আমরা তো জানি যে থার্ড স্টেজ অফ দ্য ম্যানেজমেন্ট আসবে, AMTSL। বাট একে কি আমরা অক্সিটোসিন দিতে পারবো? যেহেতু তার দ্বিতীয় বাচ্চা রয়ে গেছে, কাজে কখনোই তুমি তাকে অক্সিটোসিন দিবা না। এইটা ভুল করেও যেন আমরা না দিই। যেমন আমরা যখন মনে করো আমি যদি নর্মাল ডেলিভারি করতে যাই, আমি অ্যালার্ট করি সিস্টার কখনো কিন্তু অক্সিটোসিন দিবেন না, বাচ্চা কিন্তু দুটো। অথবা কখনো দেখা যাচ্ছে আমি সিজারিয়ান করছি, আমি কিন্তু অ্যানেস্থেসিওলজিস্টকে বারবার বলছি টুইন বেবি নো অক্সিটোসিন। কাজে আমরা একটা বাচ্চা ডেলিভারি হবে, আমরা কোনো অক্সিটোসিন তাকে দিব না। প্রথম বাচ্চা ডেলিভারি হয়ে যাওয়ার পরে তাকে কর্ড ক্লাম্প করলাম, কর্ড ক্লাম্প করবো, বাচ্চাটাকে রিসাসিটেশনে দিয়ে দিলাম। দেওয়ার পর সেকেন্ড বেবি এখন আছে। এখন সেকেন্ড বেবি যখন পেটের মধ্যে আছে, তাহলে একটা বাচ্চা। এখন এর মধ্যে কি কি হতে পারে? প্রথমে তোমাকে যেটা করতে হবে, ইউ হ্যাভ টু ডু এ পার অ্যাবডোমিনাল এক্সামিনেশন। পেটে তোমার দেখতে হবে তার এই বাচ্চার লাই কি, প্রেজেন্টেশন কি। যদি লাই লঙ্গিটিউডিনাল হয়, কেফালিক প্রেজেন্টেশন, সেকেন্ড বেবি, কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নাই, তুমি এটাকে নর্মালি ভ্যাজানালি ডেলিভারি করাতে পারো। সেকেন্ড বেবির ক্ষেত্রে কি তুমি অক্সিটোসিন দিতে পারো? দিতে পারো। এখন তোমার প্রয়োজন হলে, তোমার যদি মনে হয় যে সাফিসিয়েন্ট পেইন নাই, তাহলে ইউ ক্যান গিভ অক্সিটোসিন। অথবা কি করতে পারি আমি সেকেন্ড বেবির ক্ষেত্রে, আই ক্যান ডু দ্য ARM করে দিতে পারি। অথবা সেকেন্ড বেবির ক্ষেত্রে আই ক্যান ডু দ্য ফরসেপস অর ভেন্টুস অ্যাসিস্টেড ভ্যাজানাল ডেলিভারি। কেন আমাদের অ্যাসিস্টেড কেন করতে চাই? করতে চাই এই কারণে, প্রথম বাচ্চাটা ডেলিভারি হয়ে যাওয়ার পরে ইউট্রাসটা অনেকটা জায়গা খালি হয়ে গেছে, অর্ধেক হয়ে গেছে। এই অর্ধেক হওয়ার জন্য অনেক সময় এমন হয় এই প্লাসেন্টাটা সেপারেট হয়ে যেতে পারে, যেটা আমার বাচ্চার সার্কুলেশনটাকে কমিয়ে দিতে পারে। এবং সেকেন্ড বাচ্চাটা ডেলিভারি হওয়ার সময় কিন্তু অনেক সময় বার্থ অ্যাসফিক্সিয়া হতে পারে। সেই জন্য প্রথম বাচ্চাটা ডেলিভারি হওয়ার পরে আমরা চাই যেটা দ্বিতীয় বাচ্চাটা একটু তাড়াতাড়ি বাচ্চাটা হয়ে যাক, সেটা আমরা চেষ্টা করি। তাহলে আমি কি করলাম, আমি পার অ্যাবডোমেনের হাত দিয়ে দেখলাম হোয়াট ইজ দ্য লাই অ্যান্ড হোয়াট ইজ দ্য প্রেজেন্টেশন। ইফ ইট ইজ লঙ্গিটিউডিনাল লাই, কেফালিক প্রেজেন্টেশন। যদি তার ভালো ব্যথা থাকে, ARM করো, ডেলিভারি হয়ে যাবে। যদি ব্যথা ভালো না থাকে, ইউ ক্যান গিভ দ্য অক্সিটোসিন অ্যান্ড ARM। তারপরে যদি তোমার না হয় ব্যথা, বা তোমার মনে হয় যে এটা দেরি হচ্ছে, ইউ ক্যান ডু ফরসেপস অর ভেন্টুস। এটা হলো সেকেন্ড বেবির ক্ষেত্রে। বাট ঘটনা ঘটলো যদি সেকেন্ড বেবি ব্রিচ হয়, সেকেন্ড বেবি তো মাথা একটা ব্রিজ বাচ্চা, কোনো সমস্যা নেই, ব্রিজ ডেলিভারি করবা। এবং বাচ্চাগুলো তো ইউজুয়ালি ছোটো হয়, কাজে ডেলিভারিটা খুব ইজি হয়। কাজে আমরা উই ক্যান গো ফর দ্য ব্রিজ। বাট ব্রিজ হলে তো তুমি ফরসেপসও লাগাইতে পারবা না, ভেন্টুসও লাগাইতে পারবা না, কাজে নো স্কোপ ফর দ্য অ্যাসিস্টেড। বাট ইউ ক্যান গিভ অক্সিটোসিন অ্যান্ড ইউ ক্যান ডু দ্য ARM। হলো। বাট সমস্যাটা সেখানেই হবে ইফ ইট ইজ ট্রান্সভার্স লাই। তাহলে কি করা যায়? ট্রান্সভার্স লাইয়ের ক্ষেত্রে আমাদের প্রথমে বলা হয়েছে উই ক্যান গো ফর দ্য এক্সটার্নাল কেফালিক ভার্সন। তোমরা কি জানো হোয়াট ইজ ভার্সন? আমরা আসলে ভার্সনটা আমাদের খুব একটা প্র্যাকটিসের মধ্যে নাই বলে আমরা তোমাদেরকে ভার্সন পড়াবো। আমরা ব্রিজ প্রেজেন্টেশনের পরে আমরা সিরিজ শুরু করব, তখন ইনশাল্লাহ আমরা তোমাদেরকে ভার্সন পড়াবো। ভার্সন মানে হলো যে এটা আমাদের ট্রান্সভার্স আছে, এটাকে ঘুরিয়ে আমি ঘুরিয়ে দেবো। এক্সটার্নাল কেফালিক ভার্সন মানে ঘুরিয়ে মাথাটাকে নিচের দিকে নিয়ে আসবো, নিয়ে এসে এখানে বাচ্চার মাথাটা নিয়ে আসবো, তাহলে আমার ডেলিভারি সহজ হয়ে যাবে। এই জন্য আমাদের উই হ্যাভ স্কোপ ফর দ্য এক্সটার্নাল কেফালিক ভার্সন। আরেক ধরনের ভার্সন আছে, দুই রকম, একটা হলো এক্সটার্নাল আর একটা হচ্ছে ইন্টারনাল ভার্সন যেটা আছে তখন তার নাম হলো ইন্টারনাল পোডালিক ভার্সন। ইন্টারনাল মানে হলো তুমি হাত ঢুকিয়ে দিবা, এখান দিয়ে আমি হাত ঢুকিয়ে দিলাম, ইউট্রাসের ভিতরে ঢুকিয়ে দিয়ে আমি তখন বাচ্চার একটা প্রেজেন্টিং পার্টটা চেঞ্জ করে দিতে যাচ্ছি। বাট হাতটা ঢুকিয়ে দিয়ে তুমি বাচ্চার মাথা কখনো আনতে পারবা না। হাত ঢুকিয়ে তুমি যেটা ধরতে পারবা সেটা হলো বাচ্চার পা, যে কারণে এটাকে বলা হয় ইন্টারনাল পোডালিক ভার্সন। দেয়ার ইজ নো ইন্টারনাল কেফালিক ভার্সন। আমি যখন ঘুরাই তখন এক্সটার্নাল কেফালিক ভার্সন, এক্সটার্নালি যখন ঘুরাবো মাথাকে নিচে আনবো, এবং যখন ইন্টারনালি হাত দিয়ে ঢুকাবো তখন পাকে নিচে আনবো, ব্রিজকে আনবো। এবং
এখানে ইম্পর্টেন্ট যেটা হলো, ইন কেস অফ অবস্টেটিক্স নাও there is no scope, in case of living baby there is no scope for the internal podal eversion except একটা জায়গায় হয়, সেটা হলো সেকেন্ড বেবি ট্রান্সভার্স লাই ইন কেস অফ টুইন। এছাড়া কোনো উদাহরণ আমাদের অবস্টেটিক্সে নেই যেখানে এই তোমার এটা। তাহলে দুইটা ভার্সনের নাম আজকে আমরা শিখলাম, আমরা এক্সটার্নাল কেফালিক ভার্সন শিখলাম, ইন্টারনাল পোডালিক ভার্সন শিখলাম। তাহলে আমরা সেকেন্ড বেবির ক্ষেত্রে দেখো আমাদের প্রথম কাজ হলো যে আমাদের চ্যানেল তো করা আছে, বিকজ আমরা জানি যে পিপিএইচ হতে পারে, এই জন্য আমরা চ্যানেল করে রাখবো। আর 2 নম্বর যেটা হলো যে আমরা ফার্স্ট বেবি ডেলিভারিটা একদম স্মুথ করব, আমরা তাকে কোনো ম্যানিপুলেট করব না। এবং সেকেন্ড বেবির ক্ষেত্রে আমরা প্রথমে তাকে দেখে নিব যে তার প্রেজেন্টিং পার্টটা কী এবং তার হার্টবিটটা কত আছে, কেমন আছে। ইফ ইট ইজ কেফালিক নর্মালভাবে ডেলিভারি হয়ে যাবে, বাট যদি কেফালিক না হয়ে যদি আমাদের প্রেজেন্টেশনটা ডিফারেন্ট হয়ে যায়, যদি পোডালিক হয় ব্রিজ ডেলিভারি হবে। আর if it is transverse, we can go for the external cephalic version or we can by the internal podalic version. Is there any scope for the cesarean section? যদি ট্রান্সভার্স লাই হয় এবং বাচ্চা যদি অনেক বড় হয়ে যায়, তোমাদের কাছে মনে হয় যে তোমার ভার্সন করা সম্ভব নয়, ইয়েস ইউ ক্যান গো ফর দ্য সিজারিয়ান সেকশন। তাহলে সেটাও আমাদের অনেক সময় দরকার হতে পারে, খুব রেয়ারলি হয় কিন্তু দরকার হতে পারে। এখন যেটা আসো যেটা যে এই যে প্ল্যানটা আমরা যে ভ্যাজিনাল ডেলিভারি করলাম, এটা কি শুরুতেই আমরা সিজারিয়ান সেকশনে যেতে পারি বা যাওয়ার জন্য ইন্ডিকেশন কি? ইন্ডিকেশনের মধ্যে বলা হয়েছে অ্যাবসলিউট ইন্ডিকেশন হলো টুইন প্রেগনেন্সি ফার্স্ট বেবি ট্রান্সফার্স লাই। টুইন প্রেগনেন্সি ফার্স্ট বেবি ট্রান্সফার্স লাই, প্রথম বাচ্চা দ্বিতীয় বাচ্চা এখানে আছে, কিভাবে হবে? কোনো দিনও হবে না। কাজে এটা স্ট্রেট ইউ শুড গো ফর দ্য সিজারিয়ান সেকশন। এবং তোমাকে যদি জিজ্ঞাসা করা হয় হোয়াট আর দ্য অ্যাবসলিউট ইন্ডিকেশন অফ দ্য সিজারিয়ান সেকশন, সেই জায়গাটাতে আছে টুইন প্রেগনেন্সি ফার্স্ট বেবি ট্রান্সফার্স লাই, যদি হয় এটা অ্যাবসলিউট ইন্ডিকেশন ফর দ্য সিজারিয়ান সেকশন। বাট টুইন প্রেগনেন্সিতে আমরা বলেছি যেটা যে প্রচুর সিজারিয়ান হয়, এমনিতে তো আমাদের সিজারিয়ানের রেট অনেক বেড়েছে, তারপরেও হয় এই কারণে যে বাচ্চাগুলো কিন্তু একটু রিস্কের মধ্যে থাকে। তার কারণ দেখা গেলো যে ফার্স্ট বেবি ডেলিভারি হয়ে গেছে, সেকেন্ড বেবি ডেলিভারি হতে অনেক সময় নিচ্ছে, সময় নেওয়ার কারণে আমাদের প্লাসেন্টা সেপারেট হয়ে গেছে, তারপর বাচ্চাটা অ্যাসফিক্সিয়েটেড হয়ে গেছে। সেই বাচ্চাটা যখন ডেলিভারি হলো বাচ্চাটা খারাপ হয়ে গেল। তো একটা মা দেখো কত কষ্ট করেছে, দুটো বাচ্চাকে পেটে ধরে এত দূর পর্যন্ত এসেছে, সেই একটা আউটকাম যদি খারাপ হয় কিংবা সে বাচ্চাটার যদি কোনো রকম ক্ষতি হয়ে যায়, তো এই কারণে আমাদের একটা টেনশন কিন্তু এখানে থাকে। তাহলে আমাদের এই ডেলিভারির ক্ষেত্রে আমরা আগের থেকেও কিন্তু আমরা তাকে এইটা করতে পারি। আর একটা খুব সুন্দর একটা ব্যাপার আছে, বলা আছে যেটা লক টুইন। লক টুইন মানে হলো দুটো বাচ্চা একটা থুতনির সাথে আরেকটা থুতনি এরকম লেগে গেছে, লক হয়ে গেছে, আর হচ্ছে না। প্রথম বাচ্চা মনে করো ব্রিজ আর মাথাটা আছে উপরে, আর অন্যটা আবার কেফালিক আছে। কেফালিক থাকার কারণে ওই দুই চিনের মধ্যে লেগে গেছে, এটাকে বলা হচ্ছে লক টুইন। এবং লক টুইন হয়ে গেলে একটা মানে কি বলবো, তোমাদের ডিস্ট্রাকটিভ অপারেশনের কথা, তোমাদের ডিক্যাপিটেশন বলে একটা শব্দ আছে, প্রায় আমরা জিজ্ঞাসা করি হোয়াট আর দ্য ডিস্ট্রাকটিভ অপারেশন ইন দ্য অবস্টেটিক্স উই কমনলি ডু। সবচেয়ে বেশি যেটা আছে সেটা হলো ক্র্যানিওটমি, মানে বাচ্চার মাথা ডেড ফিটাস অবস্ট্রাক্টেড লিভার, ইউ হ্যাভ দ্য চান্স, ইউ হ্যাভ দ্য অপরচুনিটি ফর দ্য ক্র্যানিওটমি। বাচ্চার মাথাটাকে তুমি একটুখানি ফোল তৈরি করলা, ব্রেন ম্যাটারটাকে বের করে দিলা, কলাপসড হলো, তারপর তুমি তাকে ডেলিভারি করলাম। আরেকটা যেটা হয়েছে যেটা যে এইখানে ইভিসারেশনের নাম আছে আমাদের, আর একটা ক্র্যানিওটমি আছে ইভিসারেশন। এখানে বলা হয়েছে যে আমাদের এই যে ইউট্রাস, এর ভেতরে ব্রিজ বেরোয় আসছে, বাচ্চার ব্রিজটা বেরোয় যাচ্ছে, মাথাটা এখানে রয়ে গেছে এবং এটার সাথে বাচ্চার আরেকটা মাথা লক হয়ে গেছে। এখন তুমি কি করবা? বলা হয়েছে ইভেন ইউ ক্যান গো ডিক্যাপিটেশন অফ দ্য ফার্স্ট বেবি। ডিক্যাপিটেশন করে ফেলে এই বাচ্চা মাথাটাকে উপর দিকে ধাক্কা দিলে এই বাচ্চাটাকে ডেলিভারি করে সেভ করার চেষ্টা করো। তা না হলে এরা কখনোই নামবে না, এরা নিজেদের মধ্যে ঠেলাঠেলি করে এমন খারাপ অবস্থা বানিয়ে ফেলেছে যে কেউ কারো পথ ছাড়ছে না। এগুলো খুব জটিলতার বিষয়, যেটা এইসব এই যে কিছু আনএক্সপেক্টেড কিছু কমপ্লিকেশনস টুইনে আসতে পারে, যেটা আমাদেরকে আসলে একটু দুশ্চিন্তায় ফেলে দেয়। এখন যেটা আসলে থার্ড স্টেজ ম্যানেজমেন্ট, তাহলে সেকেন্ড স্টেজ ম্যানেজমেন্টে কিন্তু হয়ে গেছে। ফার্স্ট বেবির জন্য কি সেকেন্ড বেবি এবং পেট কোশ্চেন, এবং এটা কিন্তু পেট কোশ্চেন মানে কীরকম তোমাদের কিন্তু রিটেনেও আছে, হাউ ক্যান ইউ ম্যানেজ দ্য সেকেন্ড বেবি অফ এ টুইন।
তাহলে তুমি শুরু করবে, ওখান থেকে ফার্স্ট বেবি ডেলিভারি হয়ে গেছে, উইল নট গিভ এনি অক্সিটোসিন, এবং আমি দেখব সেকেন্ড বেবির লাই কেমন, প্রেজেন্টেশন কেমন, হার্টবিট কত, দেখে আমি এইভাবে তাকে ডেলিভারি করব। এখন আসো থার্ড স্টেজ ম্যানেজমেন্ট। থার্ড স্টেজ ম্যানেজমেন্টের ক্ষেত্রে যখনই আমাদের সেকেন্ড বেবিটা ডেলিভারি হয়ে যাবে, হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তোমার তো চ্যানেল করা আছে, আর তাছাড়া এই সময়টাতে তুমি যেটা করবা, চট করে তাকে 10 ইউনিট অক্সিটোসিন, আমাদের AMTSL 10 ইউনিট অক্সিটোসিন আমি দিয়ে দেব, IM দিয়ে দেব। বাট this is not enough because the twin pregnancy have every chance of the development of the postpartum hemorrhage. সো আমরা তাকে এইটার পাশাপাশি যেটা করি সেটা হলো ওই যে চ্যানেলটা করেছি, ওখানে আমরা একটা হার্টম্যান সলিউশন রাখলাম, এবং তার মধ্যে অক্সিটোসিন ড্রিপটাকে কন্টিনিউ করব। কতক্ষণ কন্টিনিউ করব? বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে আমরা তাকে 24 আওয়ার্স পর্যন্ত কিন্তু কন্টিনিউ করতে পারি। আর যেটা কন্টিনিউ করি যে মনিটরিংটা তাকে খুব বাড়াতে হবে, ইউট্রাইন ম্যাসেজ, এবং তোমরা তো জানো যে বাচ্চা ডেলিভারি হয়ে যাওয়ার পর পরের যে 2 ঘন্টা সেটাকে আমরা 4th স্টেজ বলেছি, এবং এই 4th স্টেজের মধ্যে আমরা কি করি, এভরি 15 মিনিটস ইন্টারভেল মেসেজ দিব, যাতে ইউট্রাসটা কন্ট্রাক্টেড থাকে, কোনো অ্যাটেনোসিটি ডেভেলপ না করে। কাজে টুইন প্রেগনেন্সির ক্ষেত্রে তোমার যখন ডেলিভারি করানো হয়, আমরা ভ্যাজিনাল ডেলিভারি হোক বা সিজারিয়ান হোক, তখন কিন্তু আমি আমার জুনিয়র ডক্টর তাকে অ্যাসাইন্ড করি যে তোমাকে টোটাল মনিটরিং করতে হবে, আওয়ারলি মনিটরিং থাকতে হবে, অক্সিটোসিন ড্রিপ চলবে, তুমি ইউট্রাইন মেসেজ দিতে থাকবে, ইউরিনারি আউটপুট খেয়াল করতে থাকবে, পিভি ব্লিডিং খেয়াল করবে, এবং কখনো ইউট্রাস অ্যাটোনিক হয়ে যায় কিনা সেটা খেয়াল করবে। এবং যদি অ্যাটোনিক হয়ে যায় তাহলে আমাদের পোস্টপার্টাম হেমোরেজের যে ম্যানেজমেন্টটা আছে সেই ম্যানেজমেন্ট প্রোটোকলে আমরা চলে যাব। এবং আমাদের হাতে তো ব্লাড রাখা আছে, তাই না, 2 ব্যাগ ব্লাড আমাদের ফ্রিজে রয়ে গেছে, বিকজ আমি রুগী আসার সঙ্গে সঙ্গে আমি তাকে ব্লাড টেনে দিয়েছিলাম, বলেছিলাম অ্যাটলিস্ট আপনাকে 2 ব্যাগ ব্লাড রেডি রাখতে হবে। কাজে আপনারা এই ব্লাডটাকে রেডি করে আমাদেরকে রাখেন, যদি প্রয়োজন হয় তাহলে আমরা দিব। এখন যেটা যে তাহলে এটা থার্ড স্টেজ ম্যানেজমেন্টের পর, এবং পিপোরিয়াম পিপোরিয়ামের ম্যানেজমেন্টের টুইনের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট। বেসিক্যালি যেটা ইম্পর্টেন্ট সেটা ইম্পর্টেন্ট এই কারণে যে এই পেশেন্টের কিন্তু যে কোনো সময় পোস্টপার্টাম হেমোরেজ হতে পারে, আর সেপসিস হতে পারে, আর বাচ্চা দুটো কিন্তু খুব ঝুঁকি থাকে। কাজেই আমরা এই বাচ্চাটা টুইন বাচ্চা যখন ডেলিভারি করি, আমাদের টিমে সবসময় একজন নিওনেটোলজিস্ট থাকেন, কারণ এই দুটো বাচ্চা আমরা তার কাছে দেই, বিকজ বাচ্চাদের কিন্তু যে কোনো সময় বার্থ অ্যাসফিক্সিয়া হওয়ার সম্ভাবনা আছে। তাছাড়া একটু ছোটো বাচ্চা, প্রিটার্ম বাচ্চা তো মনে করো, সেই প্রিটার্ম বাচ্চা আছে, বাচ্চাগুলোর মে ডেভেলপ সেপসিস, এই বাচ্চাগুলোর ল্যাকটেশন ফেল হতে পারে, এই বাচ্চাগুলো হাইপোথার্মিয়া হতে পারে, হাইপোগ্লাইসিমিয়া হতে পারে, সেপসিস হতে পারে, নিওনেটাল জন্ডিস হতে পারে, এবং পেরিনেটাল ডেথ কিন্তু তাদের অনেক বেশি। তাহলে দেখো একটা টুইন প্রেগনেন্সিতে কত কমপ্লিকেশনস, এবং একটা মা যখন টুইন হয় তখন কিন্তু তার অনেক এই জটিল অবস্থাগুলোকে অতিক্রম করেই কিন্তু তাকে যে আনন্দের কথা বলেছি, যে সবার শেষে 2টো বাচ্চা যখন বাসায় হেঁটে চলে বেড়ায় একসাথে, আইডেন্টিক্যাল টুইন, তারা একই রকম দেখতে, তারা কি একই রকম জামা পরে, তারা দেখা যাচ্ছে ভাই বোন হলে তো কথা নাই, দুই রকম, কিন্তু 2 ভাই 2 বোন, বেশিরভাগ ক্ষেত্রে দেখবা 2 ভাই 2 বোন যদি থাকে তারা সেম ড্রেস পরবে, তাদের মধ্যে খুব মনের মিল, তারা আইডেন্টিক্যাল টুইন বেশি। আবার সেক্স ডিফারেন্স, কিন্তু ডাইজ্যাগোটিক টুইন কিন্তু সেম সেক্সে হতে পারে। কাজেই এই জন্য হয় কি, আর ডাইজ্যাগোটিক প্রশ্ন সবাই খুব করে, সেটা হলো বাচ্চা ডেলিভারি হওয়ার সঙ্গে রুগীর লোক আমাকে প্রশ্ন করে, বাচ্চা দুটো কি এক ফুলে হয়েছে নাকি অন্য ফুলে হয়েছে। তারাও জানে যে এই মনোজাইগোটিক টুইন এবং ডাইজ্যাগোটিক টুইনের ডিফারেন্স আছে। তার কারণ হলো মনোজাইগোটিক টুইনটা অনেক সেন্সিটিভ হয়। তারা দেখা যাচ্ছে যে শুনো না এরকম যে একজনের জ্বর হলে নাকি আরেকজনের জ্বর হয়, আসলে ব্যাপারটা তা নয়, একজনের জ্বর হলে আরেকজনের জ্বর হবে তা নয়, কিন্তু তাদের ইমিউনিটি বলো, তাদের রেজিস্ট্যান্স, তাদের মেন্টাল গেট আপ, তাদের সব কিছু কিন্তু অনেকটাই একই রকম থাকে। তো খুব আনন্দ হয় তখন বাচ্চারা যখন হেঁটে বেড়ায় দুটো, কিন্তু এর জন্য একটা মাকে কিন্তু অনেক কষ্টের সময় পার করতে হয়, এবং 2টো বাচ্চা পালাও তো অনেক কষ্ট, তাই না, একটা বাচ্চা পালা মায়ের জন্য কত কষ্ট, 2টো বাচ্চা, কিন্তু তারপরেও এটা অনেক আনন্দের যখন 2টো বাচ্চাই হেলদি থাকে। সব কথা শেষ কথা যেটা, টুইন প্রেগনেন্সি is a high risk pregnancy because there is a more chance of complications more than other, there is a more chance of maternal death, there is a more chance of the fetal death, more chance of abortion, congenital abnormalities, preterm labor, perinatal death.
কাজে এই যে সমস্যাগুলো, এগুলো মাথায় রেখে তোমার টুইন প্রেগনেন্সি যখন আসবে তার সাথে কাউন্সেলিং করবে, এবং তার সাথে সেভাবে আমরা স্টেপ বাই স্টেপ আগাবো। ফ্রিকোয়েন্ট অ্যান্টিনেটাল চেক আপ দেবো। উইল বি ভেরি কেয়ারফুল থ্রুআউট দ্য অ্যান্টিনেটাল পিরিয়ড অ্যান্ড ডিউরিং দ্য ইন্টারনেটাল পিরিয়ড। ওকে, তাহলে আজকের ক্লাস এ পর্যন্তই। তোমরা টুইন প্রেগনেন্সিটা বইতে একটু পড়ে রাখবা। আমরা বই অনুযায়ী তোমাদেরকে পড়িয়েছি, সেই অনুযায়ী তোমরা চট করে যে কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট সেগুলো করে চট করে পড়ে গুছিয়ে নেবে। নেক্সট ক্লাস আমরা ইনশাল্লাহ পরবর্তীতে টপিকস তোমাদেরকে দিয়ে সেভাবে আগাবো। তার আগ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।